শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসে আমরা অনেকগুলো বিষয় সম্পর্কে জানবো, ছোট ছোট বাট নাম্বার একটু বেশি। কি জানবো? নমুনা স্বাক্ষর কার্ড। আমরা আগেও পড়েছি যখন ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় কিভাবে একটা স্বাক্ষর দিতে হয়, বা একটা নমুনা স্বাক্ষর কার্ড বা নমুনা স্বাক্ষরের নমুনা স্বাক্ষর দস্তখতের একটা যে কার্ড দেয় সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি। ব্যাংক পাস বই সম্পর্কে জানবো আমরা, ব্যাংক হিসাব বিবরণী সম্পর্কে জানবো এবং কেওয়াইসি ফর্ম সম্পর্কে জানবো। আমরা কিন্তু কেওয়াইসি ফর্ম নিয়ে আগেও পড়েছি। চলো এগুলো সম্পর্কে খুব সংক্ষেপে জেনে নিই। নমুনা স্বাক্ষর কার্ড ব্যাংক হিসাব পরিচালনায়, বিশেষত অর্থ উত্তোলনের ক্ষেত্রে বা হিসাব গ্রহীতার পরিচিতির প্রয়োজনে যে উপকরণটি ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়, এটা হিসাবে হয় তাই হলো নমুনা স্বাক্ষর কার্ড। তো নমুনা স্বাক্ষর কার্ড আগে কি বিষয়টা বলে নিই। একটা কার্ড থাকে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময়, ব্যাংক গ্রাহকদের কাছে একটা কার্ড দেয়, গিয়ে বলে ভাই আপনি এখানে সিগনেচার দেন। উপরে হয়তো বা গ্রাহকের ছবি দেওয়া থাকে, গ্রাহকের নাম থাকে, অ্যাকাউন্ট কি টাইপের অ্যাকাউন্ট সেটা লেখা থাকে, অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকে, আর হয়তো বা দুই একটা জিনিস, হয়তো বা গ্রাহকের ফোন নাম্বার, তার অ্যাড্রেসও থাকে। নিচে মূলত থাকে হচ্ছিল তার 3টা বা 4টা বা 5টা সিগনেচার দেওয়ার জায়গা, যেখানে একই রকম সিগনেচার দেওয়া লাগে। এটা কেন রাখে ব্যাংক? কারণ আগামীতে যখন একটা গ্রাহক ব্যাংকে চেক লিখবে বা ব্যাংকের সাথে অন্য লেনদেন করবে, যেখানে গ্রাহকের সিগনেচার দিবে সেইটার সাথে মিলাবে। এখানে যে সিগনেচার দিয়েছে চেকের সিগনেচার, এই সিগনেচারের সাথে এইখানে সিগনেচার দেওয়া হয়েছে, এগুলো মিলাবে। দেখবে যদি মিলে যায় তাহলে বুঝতে পারবে এটি অ্যাকচুয়ালি গ্রাহকই বানিয়েছে, অন্য কেউ জালিয়াতি করছে না। কারণ সাধারণত দেখা যায় সিগনেচার হুবাহু মেলে না এক মানুষের সাথে অন্য মানুষের। তবু হ্যাঁ, অনেকে 2 নাম্বারই করতে পারে, জালিয়াতি করতে পারে, সেটা কত সম্পূর্ণ কিন্তু। বাট দুটি মিলে গেলে সাধারণত ব্যাংক বোঝে যে আচ্ছা এটা গ্রাহকই লিখে পাঠিয়েছে। তাছাড়া অন্য ব্যাংকিং সেবা নেওয়ার সময় গ্রাহকের মাঝে মধ্যে বিভিন্ন আবেদন করতে হয়, বিভিন্ন কাগজপত্র পূরণ করতে হয়। ওগুলো যদি প্রপারলি আছে কিনা বা এটা অ্যাকচুয়ালি গ্রাহক কিনা, এইটা মিলানোর জন্য ব্যাংক করে কি, এই যে নমুনা স্বাক্ষর কার্ড থাকে সেই স্বাক্ষর কার্ডের সাথে যে স্বাক্ষর আছে সেটি মিলায়। দেখো, হিসাব খোলার সময় গ্রাহককে নমুনা স্বাক্ষরের ছাপানো কার্ড প্রদান করা হয়। আবেদনপত্রেও স্বাক্ষরের ন্যায় এ কার্ডে আবেদনকারী স্বাক্ষর দিতে হয়। কার্ডে গ্রাহকের নাম ও হিসাবে যে নমুনা স্বাক্ষরের কার্ডে গ্রাহকের নাম ও হিসাবটি যে নমুনা স্বাক্ষরে পরিচালিত হয় সেই স্বাক্ষর এখানে উল্লেখ করতে হয়। গ্রাহকের হিসাব নম্বর এ কার্ডে উল্লেখ থাকে এবং সতর্কতার জন্য বর্তমানে এ কার্ড স্বাক্ষরটির ছবিও যুক্ত থাকে। সবকিছু হচ্ছিল ওভারঅল এই স্বাক্ষর কার্ড সম্পর্কে বলা হয়েছে। আশা করি নমুনা স্বাক্ষর কার্ডটি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দুটো বিষয় দেখো, ব্যাংক পাসবই এবং আমরা পরবর্তীতে জানবো ব্যাংক হিসাব বিবরণী। তো দুইটাই সেম জিনিস, একটা হলো ডিজিটাল ভার্সন, একটা হচ্ছিল অ্যানালগ ভার্সন, তোমরা মনে রাখতে পারো। তো ব্যাংক পাস বই, এই বইটা হচ্ছিল অ্যানালগ ভার্সন, মাথায় এইভাবে রাখবো মনে করার জন্য। এখানে কি হয়, যে বিবরণীতে একজন গ্রাহকের নির্দিষ্ট সময় লেনদেনের তথ্য ও হিসাবে কি পরিমাণ অর্থ জমা আছে সেই সম্পর্কে জানা যায়, তাকে ব্যাংক পাস বই বলা হয়। এটা কি পাস বই হিসাবের বা পাস বই হিসাবের গ্রাহকদের ব্যাংক কর্তৃক সরবরাহিকৃত ছোট্ট একটি বই। ব্যাংক গ্রাহকদের ছোট একটা বই সরবরাহ করে। উপরে গ্রাহকের নাম ও হিসাব নম্বর উল্লেখ থাকে, অর্থাৎ এই বইয়ের উপরে গ্রাহকের নাম এবং যে হিসাবের নম্বর সেটা উল্লেখ থাকে। ভিতরে তারিখ অনুযায়ী প্রারম্ভিক জের, জমা উত্তোলন, প্রাপ্তি ও প্রদান ও সমাপনী জের উল্লেখ থাকে। অর্থাৎ এর ভিতরে প্রারম্ভিক জের কত ছিল, কত টাকা জমা দেওয়া হয়েছে বা উত্তোলন করা হয়েছে, কি পরিমাণ অর্থ প্রাপ্তি করা হয়েছে বা প্রদান করা হয়েছে, এবং এর সমাপনী জের কত, এই সকল বিষয় ভিতরে উল্লেখ করা থাকে এবং তারিখ অনুযায়ী। প্রত্যেক রেকর্ডকৃত লেনদেনের পাশে ব্যাংক কর্মকর্তা এতে স্বাক্ষর করে। একটা লেনদেন করলো, গ্রাহক লিখে ফেলে, পাশে হচ্ছিল ব্যাংক কর্মকর্তা স্বাক্ষর দিয়ে দেয়। আর একটা লেনদেন করলো, অথবা টাকা পেলো, ব্যাংক কর্মকর্তা স্বাক্ষর দিয়ে দেয়। টাকা উত্তোলন করলো, এটা গ্রাহক লেখেন, লেখার পাশে ব্যাংক কর্মকর্তা স্বাক্ষর দিয়ে দেয়। এইভাবে জিনিসটি চলতে থাকে। এটি মূলত ব্যাংকের রক্ষিত খতিয়ানের সংক্ষিপ্ত অনুলিপি। কারণ একটা গ্রাহক যখন ব্যাংকে লেনদেন করে, ব্যাংক কিন্তু অবশ্যই তার খতিয়ান সব লিখে ফেলে। অমুক ব্যক্তি তার অ্যাকাউন্টে রেখেছে, এত টাকা এসেছে, এত টাকা গিয়েছে, এত টাকা প্রাপ্তি হয়েছে, এত টাকা প্রদান হয়েছে। ঠিক একইভাবে কিন্তু এই কাগজেও পাসবইও লেখা হয়ে থাকে, এবং এইটা আলটিমেটলি দুইটার কিন্তু অনুলিপি বলা যায় এই ব্যাংক খতিয়ানের। ব্যাংক পাসবই লিপিবদ্ধকরণের স্বার্থে নির্দিষ্ট সময় পরে তা ব্যাংকে জমা দিতে হয়। গ্রাহক এগুলো কিন্তু সব অবশ্যই গ্রাহক লেখে, যে ব্যাংক পাসবই গ্রাহক যেসব লেনদেন করে সেটা নোট করে রাখে, এবং নির্দিষ্ট সময় পর এইটা ব্যাংকে জমা দিলে ব্যাংক মিলিয়ে দেখে যে ব্যাংকের খতিয়ান এবং তাদের বই প্রপারলি ঠিক আছে কিনা বা গড়মিল আছে কিনা। তো এইটা হলো ব্যাংক পাসবই, যেটা এক আমলে বা বলতে পারো মান্দাদের আমরা বলি না, আমরা ওই সময় মিলানো হতো। এখন কি করা হয়, এখন বিষয়টা সম্পূর্ণ ডিজিটাল হয়ে গিয়েছে। যে বিপরীতে একজন ব্যাংক গ্রাহকের নির্দিষ্ট সময় সকল লেনদেন ও সর্বশেষ স্থিতি বলতে ব্যালেন্স, অ্যাকাউন্টের ব্যালেন্স সম্পর্কে জানা যায়, তাকে ব্যাংক হিসাব বিবরণী বলে।
পাস বইয়ের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ এই যে পাস বই আছে এইটার বিকল্প হিসেবে বর্তমানে ব্যাংক হিসাব বিবরণী কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। কজ আমাদের আগে তো ওইটা বললাম অ্যানালগ, কিন্তু বর্তমানে যেটা হয় সম্পূর্ণ ডিজিটাল আকারে হয়ে থাকে। এটা অটোমেটিক্যালি তুমি হয়তোবা এটিএম থেকে অর্থ উইথড্র করলে সাথে সাথে তোমার যে ওদের সার্ভার, ব্যাংকের সার্ভার, সেখানে তোমার অ্যাকাউন্টের এগেন্সে উঠে যায়। তোমার অ্যাকাউন্টে ছিল ৫৫,০০০ টাকা, তুমি সেখান থেকে টোটাল ৭,০০০ টাকা তুলে ফেলেছো, তোমার অ্যাকাউন্ট হয়ে যায় ৪৮,০০০ টাকা। এবং কত টাকায় কবে তুমি তুলেছো টাকা সব অটোমেটিক্যালি লিস্টেড হয়ে যায়। এখানে এই যে ব্যাংক হিসাব বিবরণী, এখানে হিসাব গ্রহীতার নাম, হিসাব নম্বর, হিসাবে ধরুন ইত্যাদি উল্লেখ থাকে। এই বিবরণীদের সাথে হিসাব গ্রহীতার নিজ হিসাবের মিল ত্রুটি মিলিয়ে ভুল ত্রুটি যাচাই করতে পারে বা করা হয়। অ্যাকচুয়ালি এটা হয় না, কারণ এখন গ্রাহক আলাদা করে কোনো রকম কোনো কাগজে কিছু হিসাব লিপিবদ্ধ করে না, সব অটোমেটিক্যালি ব্যাংক হয়ে যায়। এবং দেখা যায় মাস শেষে ব্যাংক থেকে মেইল চলে আসে আপনার বিগত ১ মাসের সকল লেনদেন। প্রারম্ভিক যে কত ছিল মাসের শুরুতে, আপনি কত টাকা উত্তোলন করেছেন, কত টাকা জমা দিয়েছেন এবং কত টাকা প্রাপ্তি হয়েছে, কত টাকা প্রদান হয়েছে, এবং মাস শেষে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সবকিছু এই যে স্টেটমেন্ট সব অটোমেটিক্যালি চলে আসে। তো এইটা হলো ব্যাংক হিসাব বিবরণী, যেটা ব্যাংক পাস বইয়ের ডিজিটাল ভার্সন আমরা বলতে পারি। এবং লাস্ট আমরা দেখবো কেওয়াইসি ফর্ম। কেওয়াইসি ফর্মকে আমরা জানি এটা ছিল একটা ফর্ম, যেটা ফুল ফর্ম হচ্ছিল নো ইওর কাস্টমার। নো ইওর কাস্টমার কি লিখছি, নো ইওর কাস্টমার, যেখানে একটা গ্রাহক সম্পর্কে ব্যাংক তার সকল তথ্য নিয়ে থাকে। গ্রাহকের নাম, তার পিতার নাম, তার বংশের অন্য অন্য ক্লোজ মানুষের নাম, আসলে তা না, মানে বাবা মা নাম নেয়, তার স্থায়ী ঠিকানা, তার বর্তমান ঠিকানা, তার এনআইডি ফর্ম, তার পাসপোর্ট ফর্ম, সব কিছু তথ্য নেয়। তার ইনকামের সোর্স কি, সে কোথা থেকে লেখাপড়া করছে, অনেক কিছু নেয় অ্যাকচুয়ালি। সো দ্যাট একটা ব্যাংক তার গ্রাহক সম্পর্কে সকল তথ্য জানতে পারে এবং গ্রাহক কোনো বেনামি বা ভুয়া হিসাবে কোনো অ্যাকাউন্ট খুলতে না পারে, ভুয়া নামে। এবং এসব তথ্য পেলে সে নিয়ে রাখে না, ব্যাংক এইসব তথ্য ভেরিফাই করার ট্রাই করে যে গ্রাহক ভুলভাল বললো কিনা। তার হয়তোবা যদি তার নামে সন্দেহ হয়, তার অফিসে যায়, গিয়ে দেখে যে আসলে এই নামে কোনো এমপ্লয় আছে কিনা, আসলে আছে। তারপর দেখা যায় যে আরো বেশি সন্দেহ হয়, তার অ্যাড্রেসে চলে যায়, তার বাড়িতে যে স্থায়ী অ্যাড্রেস, আশেপাশে মানুষকে বলে অমুক ব্যক্তিকে আদৌ এক্সিস্ট করে কিনা, বা ২ নাম্বারই নাম দিয়ে করলো কিনা, সব কিছু ক্রস চেক করে যদি সব ঠিকঠাক থাকে তখনই একটা গ্রাহকের কিন্তু অ্যাকাউন্ট খুলতে দেয়। এটা কেন হয়েছে? যখন আচ্ছা, কেওয়াইসি ফুল ফর্ম নো ইওর কাস্টমার আমরা সবাই জানি, এটা আমরা প্রথম অধ্যায়ে পড়ে এসেছি। মানি লন্ডারিং আইন চালুর পরে এই ফর্ম পূরণ বাধ্যতামূলক করা হয়েছে। মানি লন্ডারিং কি? অর্থ অবৈধ পথে ইনকাম করার পরে যেই সিস্টেমে সেই অর্থকে বৈধ করা বা বৈধ প্রকাশ করা হয় তাকে মানি লন্ডারিং বলা হয়। সো এটি যেন বন্ধ করা হয়, এর জন্য কিন্তু সরকার কর্তৃক আইন করা হয়েছে। ব্যাংকে অবশ্যই এই ফর্ম পূরণ করতে হবে এবং ব্যাংকের মানে বাধ্যতামূলকভাবে এই ফর্মটি ক্রস চেক করতে হবে সব ঠিকঠাক আছে কিনা। এর ফলে কি ভুয়া নামে হিসাব করার প্রবণতা বন্ধ হয়েছে এবং এই ফর্মের মাধ্যমে একটা ব্যাংকের কর্মকর্তাদের তাদের যেই দায়িত্ব বেনামি অ্যাকাউন্ট খোলার হাত থেকে মানুষকে রক্ষা করা বা এই অপরাধটি রক্ষা করা, এদের প্রতি তাদের সচেতনতা বৃদ্ধি পেয়েছে, তাদের দায়বদ্ধতা বৃদ্ধি পেয়েছে এবং তারা সতর্ক হয়েছে বেশি। তো এই ছিল ওভারঅল কেওয়াইসি ফর্ম। আশা করি বন্ধুরা তোমরা আজকের ক্লাসে সব টপিকগুলো বুঝতে পেরেছো। এই ক্লাসে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।